এটা দিয়ে একটু। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। এবং আজকে আপনারা যারা জয়েন করেছেন, আপনাদের সবার জন্য আজকে সুন্দর একটা সুখবর নিয়ে হাজির হয়েছি। আমাদের একজন জাদুকরী শিক্ষক, আমাদের সবার প্রিয় এবং খুবই অভিজ্ঞ, আমাদের এই বিশেষ করে বাংলার জগতে বা বাংলা বিষয়ে দক্ষ একজন শিক্ষককে নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের সবাই প্রিয় শ্রদ্ধেয় নিতাই স্যার। তো নিতাই স্যার গত 11 থেকে 12 বছর যাবৎ বিভিন্ন জব সেক্টর সহ বিভিন্ন ধরনের অ্যাডমিশন বা একাডেমিক যে সেক্টরগুলো আছে বাংলাদেশে, প্রসিদ্ধ বিভিন্ন কোচিং সহ তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে ক্লাস পরিচালনা করে আসছে। তো আজকের ক্লাসে ইনশাআল্লাহ আপনারা যারা জয়েন হয়েছেন শেষ পর্যন্ত থাকলে অবশ্যই অবশ্যই নতুন কিছু আপনারা পাবেন। তো আমাদেরকে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা বরাবরের মতো আপনারা একটু সবাই কমেন্ট করে জানান। সবাই যদি কমেন্ট করে জানান, আজকে কিন্তু সুন্দর এই যে দেখেন বিশ্লেষণ এবং গবেষণামূলক একটা ক্লাস আপনারা পাবেন। এবং এই ক্লাস থেকে হয়তো অল্প কিছু কোশ্চেন সমাধান করা হতে পারে, কিন্তু এই যে দেখেন আমাদের যে বিসিএসটা হলো রিসেন্ট, যে হুবহু প্রশ্ন কিন্তু সেরকম আসে নাই। তাহলে হুবহু প্রশ্ন যদি নাও আসে কোনো সমস্যা নেই, স্যারের ক্লাসটা করলে ওই প্রশ্ন থেকে যতভাবে আপনাকে কোশ্চেন বের করে আনা যায় সেই টেকনিক এবং যেভাবেই আপনাকে প্রশ্ন করুক না কেন আপনি উত্তর করতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই আপনারা একটু কমেন্ট করুন এবং স্যার আপনাদের সঙ্গে ক্লাস নেবেন। আমাদের প্রিয় নিতাই স্যার, আপনার কেমন লাগতেছে, অনুভূতি কি? আপনি আপনার অনুভূতি জানিয়ে আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনদেরকে অবশ্যই কিছু দিয়ে যাবেন। আপনি অনেক কিছু জানেন, জ্ঞানী মানুষ, আমাদের শ্রদ্ধা ভাজন। তো অবশ্যই আমাদের দর্শক এবং আমাদের ফলোয়ার ভাই বোনেরা, আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা যারা আছেন তারা যেন আজকের ক্লাসটা করে উপকৃত হয়। স্যার আপনার কাছে আমার অনুরোধ, আপনাকে আমাদের এই টিউটোরিয়াল প্ল্যাটফর্মে সাইদুল ভাইয়ের, শ্রদ্ধেয় সাইদুল ভাই সবার প্রিয় একজন মানুষ, সৎ, নিষ্ঠাবান এবং একজন দক্ষ মানুষ, সেই প্ল্যাটফর্মে আপনাকে আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। এবং থাকুন, সাপোর্ট করুন, পাশে থাকুন, শেয়ার করে দিন, সবাইকে জানিয়ে দিন যে এই প্ল্যাটফর্মে নিতাই স্যারের মতো বাংলা শিক্ষক আছে। তো নিতাই স্যার কি সেটা আমি বেশি বলবো না, আপনারা শুধু ক্লাস করেন, ক্লাস থেকে দেখেন যে হু ইজ মিস্টার নিতাই স্যার, হোয়াট ইজ দ্য ডিমান্ড অ্যান্ড কোয়ালিফিকেশন অফ নিতাই স্যার। সো শুরু হয়ে যাক ধামাকা। স্যার আপনি আপনার অনুভূতি বলে শুরু করেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ স্যার। সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। বরাবরের ন্যায় এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু দারুণ সব ক্লাস আপনারা পাচ্ছেন। তো আশা করি আজকে যে সময়টা আমরা থাকবো, একটা দারুণ সময় আমরা পার করব। বাংলা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের আলোচনা হবে। তো ইতোমধ্যে যারা যুক্ত হয়েছেন আপনারা একটু জানিয়ে দেন যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা বা দেখতে পাচ্ছেন কিনা। আমরা খুব দ্রুত আমাদের আজকের ক্লাসে চলে যাব। তো আমি দেখতে পাচ্ছি অনেক অনেক কমেন্ট আসছে। তো হচ্ছে কে কোথা থেকে, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে আমরা তাদেরকে একটু দেখতে চাই। হ্যাঁ, এখানে অনেকেই আসসালামু আলাইকুম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, আদাব জানিয়েছে, নমস্কার। আচ্ছা, যুক্ত হয়ে গেছি। জান্নাতুল, ওকে, রফিকুল সাহেব আছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ, সকলকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ক্লাস করছেন। এখন এই প্রসঙ্গে যদি আমি একটু বলি যে সময় নষ্ট প্রসঙ্গে, যে আসলে যারা জব প্রত্যাশী তারা কিন্তু দাঁড়িয়ে থাকে হচ্ছে জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে। আর এই জীবন এবং মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একটা মানুষ যখন এই পরিবেশে থাকে বা পরিস্থিতিতে থাকে, যা পায় সামনে সেটাকেই আঁকড়ে ধরে বাঁচতে চায়। তো এই যে অনুভূতিটা যে আমাকে শিখতে হবে, এই অনুভূতিটার অবস্থায় বা মানসিক অবস্থায় আমরা যদি পৌঁছাতে পারি, সত্যিকার অর্থে আমরা সব কিছু, যে শিক্ষকই ক্লাস নেন না কেন তাদের ক্লাসগুলো আমরা দারুণভাবে উপভোগ করতে পারবো, দারুণভাবে আমরা এনজয় করতে পারবো এবং চমৎকার কিছু শিখতে পারবো। আসলে আমরা চেষ্টা করব আপনাদের সঙ্গে কোয়ালিটিফুল একটা টাইম কাটাতে, যাতে করে আপনারা শিখতে পারেন এবং এনজয় করতে পারেন। তাহলে আমরা কি আমাদের আজকের ক্লাস শুরু করবো কিনা?
যদি আপনারা বলেন তাহলে আমাদের আজকের ক্লাসের আলোচনা আমরা শুরু করব। আমি দেখতে পাচ্ছি রিম আক্তার আছে, মাদারীপুর থেকে, ফেনী থেকে আছে, গোপালগঞ্জ থেকে আছে, চাঁদপুর সদর থেকে আছে, ওকে ওকে চট্টগ্রাম থেকে আছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে আছে, সাতক্ষীরা থেকে আছে। ভেরি গুড। আমরা চাই যে সমগ্র বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা জেলা, উপজেলা, থানা থেকে আমাদের এই প্ল্যাটফর্মে শিক্ষার্থীরা যুক্ত হোক এবং চমৎকার একটি ক্যারিয়ার গড়ার জন্য আমরা যতটুকু সম্ভব আমরা তাদেরকে সহযোগিতা করব। আচ্ছা, এবং যারা যুক্ত হয়েছে, আমি যেটা বললাম যে আমরা চাই যে দেশের সমস্ত জায়গা থেকে যুক্ত হোক, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাপোর্ট আমাদের দরকার। সেক্ষেত্রে কি করতে হবে? শেয়ার করতে হবে। যারা যুক্ত হয়েছেন আপনারা একটু শেয়ার করে দেন, তাহলে যারা আপনার ফ্রেন্ড লিস্টে আছে তারা তো জানবেই, পাশাপাশি তারাও উপকৃত হবে। তো আমরা কিন্তু আমাদের আজকের ক্লাস শুরু করব। রাজশাহী থেকে আছে আমাদের সঙ্গে, কুমিল্লা থেকে আছে আমাদের সঙ্গে। আচ্ছা, বিনা আক্তার লিখেছে ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কুড়িগ্রাম থেকে আছে, নীলফামারী থেকে আছে, মেহেরপুর থেকে আছে। ও মাই গড, প্রায় সমগ্র বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা চাই কিনা যে এই লাইভটা সারা দেশে ছড়িয়ে যাক। একটা লাইভে আমরা দেশের প্রত্যেকটা জেলার মানুষ, উপজেলার মানুষকে আমরা কানেক্ট করতে পারি। আমরা যেমন দেখেন, আমাদের প্রত্যেকের কিন্তু টাইমটা অনেক ভ্যালুয়েবল। আমরা আমাদের সময়টা আপনাদের উপহার দিচ্ছি। আপনারা কি করবেন? আমাদেরকে একটু সাপোর্ট করতে পারেন। জাস্ট একটু সাপোর্ট করলে আমরা আরো বেশি অনুপ্রাণিত হব প্রতিদিন কোয়ালিটিফুল ক্লাস দেওয়ার জন্য, প্রতিদিন আপনাদের সঙ্গে চমৎকার একটা সময় কাটানোর জন্য, যাতে করে আপনারা একটা গোল্ডেন ক্যারিয়ার করতে পারেন। ওকে, আচ্ছা, ওকে। চাঁদপুর থেকে আছে, মুন্সিগঞ্জ থেকে আছে, দিনাজপুর থেকে আছে। থ্যাংক ইউ সো মাচ। কিশোরগঞ্জ থেকে আছে আমাদের সঙ্গে। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি। আমাদের কিন্তু আজকে যে কোশ্চেনগুলো আছে, এটা শুধু কোশ্চেন না, বিগত বছরে প্রচুর পরিমাণে এই কোশ্চেনগুলো আসে। প্রথম যে কোশ্চেনটা আছে, বাংলা ভাষার মূল উপাদান কি? এই প্রশ্নটা আসছে কোথায়? 13তম শিক্ষক নিবন্ধন সহকারী শিক্ষকের। এই প্রশ্নটা কিন্তু প্রচুর আসে, কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি আমরা আরেকটা জিনিস শিখে নিব। এখানে একটা বিষয় আছে, আপনারা উত্তর করেন, আমি এটা বিষয়ে কথা বলি একটু, আপনারা অ্যান্সার করতে থাকেন। এই অবসর টাইমে আমরা একটু কথা বলি। এখানে উপাদান আছে, কিন্তু উপাদান না থেকে যদি উপকরণ থাকতো তাহলে আমরা কি করতাম? যদি উপকরণ থাকতো বা যদি থাকতো ক্ষুদ্রতম একক, তাহলে আমরা কি অ্যান্সার করতাম? দুটো, মানে একটা প্রশ্ন, আমরা শুধু একটা প্রশ্ন না, এই ধরনের যতগুলো প্রশ্ন আসে তার আমরা উত্তরটাও জেনে নেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমি দেখি কারা কমেন্ট করছে। আনিশা খাতুন আছে, এ লিখেছে, জিৎ লিখেছে এ, আচ্ছা, সুমি জান্নাত লিখেছে এ, শিশির বিন্দু লিখেছে এ। শিশির বিন্দু, হ্যাঁ, এই শরৎ চলে আসছে, শিশির বিন্দু আমাদের মাঝে চলে আসছে। এখন ধীরে ধীরে শিশিরের যে একটা স্নিগ্ধ পরশ, সেটা আমরা সবাই পেতে শুরু করেছি, এবং আমাদের লাইভের মধ্যে শিশির বিন্দু এসে আমাদেরকে আরো বেশি শীতল এবং স্নিগ্ধ করে তুলেছে। ওকে, অপর্ণা ব্যাপারী লিখেছি এ, সাদিয়া লিখেছে এ। বেশিরভাগ এ কমেন্ট আসছে। ওকে, এমডি জোভান লিখেছে এ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তার মানে কি এ উত্তর? আমরা একটু দেখার চেষ্টা করি নাকি? আমরা একটু দেখি, এখানে বলা হচ্ছে ভাষার মূল উপাদান কি। আমরা একটু ভাষা কিভাবে গঠিত হয় সেটা যদি আমরা একটু দেখি। প্রথমে কি থাকে? ধ্বনি বা বর্ণ, তাই তো? এরপরে সৃষ্টি হয় একটা শব্দ, তারপরে সৃষ্টি হয় বাক্য, তারপরে সৃষ্টি হয় ভাষা। এভাবে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি। তাহলে এখানে একটা বিষয় দেখি যে এই ভাষা সৃষ্টির মূল উপাদানটা কি, ধ্বনি এবং বর্ণ। দেখেন এখানে কিন্তু দুটোই আছে অপশনে। আপনারা যে ধ্বনি দিয়েছেন, এখানে তো বর্ণ আছে। তাহলে বর্ণ না হয়ে ধ্বনি কেন হলো, বা অন্যগুলো কেন হলো, অন্য কোনো কেন হলো না, এই সম্পূর্ণ বিষয়টা বোঝার একটা চেষ্টা করব। এটার পূর্বে আমরা উপাদান এবং উপকরণ, এই দুটো জিনিস একটু ক্লিয়ার করার চেষ্টা করি। উপাদান এবং উপকরণ, এই দুটো জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখেন, উপাদান এবং উপকরণ
এই দুটো জিনিসকে কিন্তু আমরা একইভাবে গ্রহণ করে থাকি, একই অর্থে। উপাদান আর হচ্ছে উপকরণ, উপাদান আর হচ্ছে উপকরণ, এই দুটো জিনিসকে কিন্তু আমরা একই অর্থে গ্রহণ করি। কিন্তু এই বিষয়ের কনসেপ্ট কি আপনাদের ক্লিয়ার আছে? যদি ক্লিয়ার থাকে তাহলে আমি এটা বিষয়ে আলোচনা করব না। আপনারা একটু জানান যে এই দুটো কনসেপ্ট ক্লিয়ার কিনা। যদি আপনাদের জানার আগ্রহ থাকে তবেই আমি বলবো, অন্যথায় কিন্তু আমি এটা স্কিপ করে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। অথবা এখানে আরো একটা প্রশ্ন আমাদের মধ্যে আছে, সেটা হচ্ছে ধ্বনি এবং বর্ণ একই জায়গায় আছে, তাহলে ধ্বনি কেন হলো, বর্ণ কেন হলো না? দুই তিনটা প্রশ্ন কিন্তু আমাদের এখানে সমাধান করতে হবে। আচ্ছা, মূল উপাদান বাক্য লিখেছে। ওকে, মূল উপাদান বাক্য লিখেছে। মূল উপাদান ধ্বনি, মূল উপকরণ বাক্য। কেন এটা হয়? বা আমরা যদি বলতাম যে বাক্যের মূল উপাদান কি, বাক্যে আমরা ভাষা না বলে আমরা যদি বলতাম বাক্যের মূল উপাদান কি অথবা বাক্যের মূল উপকরণ কি, তাহলে কি হতো? মানে প্রশ্ন আমরা কিন্তু মুখস্থ করে ফেলি, মুখস্থ না করে। ওকে, তো আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই যে উপাদান এবং উপকরণ, ধরেন কোন একটা জিনিস আপনি তৈরি করবেন, সেটা হতে পারে কোনো খাদ্যদ্রব্য বা একটা বাড়ি তৈরি করবেন বা যা কিছু তৈরি করবেন। হ্যাঁ, তো আমি ধরলাম যে একটা বাড়ি তৈরি করব, আমরা একটা বাড়ি তৈরি করব। এই বাড়ি তৈরির জন্য কি কি প্রয়োজন হচ্ছে ইট, বালু, মিস্ত্রি দরকার, তাই তো? ওকে, মিস্ত্রি দরকার, সিমেন্ট দরকার ইত্যাদি, এগুলো কি দরকার। এখন এগুলো দিয়ে আমরা কয়টা রুম তৈরি করব? রুমও তো বাড়ি, তাই তো? কয়টা রুম? আমরা বসবাসযোগ্য একটা বাড়ি তৈরি করতে চাই, তাহলে দেখেন এই বাড়ির জন্য যেটা ফিক্সড সেটা হচ্ছে ইট, বালু এবং সিমেন্ট, মিস্ত্রি। এগুলো না হলে কিন্তু হবে না, এর একটা কমাই দিলে হবে না। এই জিনিসগুলো কি ফিক্সড না? আবার এগুলো দিয়ে আমরা বাড়ির এই কয়টা রুম তৈরি করব, বসবাসযোগ্য যে বাড়ি তৈরি করবো, এটা কয়টা রুম তৈরি করবো, এটা কি ফিক্সড? আমি 5টা করতে পারি, 10টা করতে পারি, 50, 100, 200, 500 বাড়ি তৈরি করতে পারি। তাহলে মনে করতে হবে এই বসবাসের জন্য যে বাড়িটা তৈরি করব তার জন্য ফিক্সড কি ইট, সিমেন্ট, বালু, কিন্তু কয়টা রুম তৈরি করবো এটা কিন্তু ফিক্সড না। তাই তেমনি ভাবে এই যে ভাষা তৈরির ফিক্সড কি জিনিস আছে, মানে একদম নির্দিষ্ট কি আছে? নির্দিষ্ট আছে বর্ণ। কয়টি? 50টি। কয়টি বর্ণ আছে? 50টি বর্ণ ফিক্সড। কিন্তু এইটা দিয়ে কতগুলো শব্দ বা কতগুলো বাক্য তৈরি হবে এটা কি ফিক্সড না? ফিক্সড না, এটা কিন্তু পরিবর্তন হতে পারে। 500, 5000, 20,000, 50,000 অনেক হতে পারে। তার মানে এই যে কোনো কিছু তৈরির জন্য যেটা ফিক্সড সেটা হবে সবসময় উপাদান। যেটা ফিক্সড হবে উপাদান, সেটা হবে সবসময় উপাদান, যেটা ফিক্সড হবে। যেমন আমরা যদি খাদ্যদ্রব্য তৈরি করতে চাই, মিষ্টিজাত দ্রব্য তৈরি করতে চাই, তাহলে দুধ, চিনি, লবণ ইত্যাদি লাগবে, কিন্তু এটা দ্বারা কয়টা মিষ্টি তৈরি করব এটা কিন্তু ফিক্সড না। কিন্তু আমার খাদ্যদ্রব্য তৈরির জন্য যে উপাদানটা ফিক্সড সেটা হচ্ছে, মানে যেটা ফিক্সড যে জিনিসগুলো সেটা হচ্ছে উপাদান, আর যেটা ফিক্সড না ওইটা হচ্ছে উপকরণ। তেমনি ভাবে এখানে আমরা যদি বলি তাহলে ধ্বনি বা বর্ণটা ফিক্সড, কিন্তু শব্দ বা বাক্য ফিক্সড না। তাই ভাষা তৈরির উপাদান যদি বলি তাহলে ফিক্সড কি আছে? ধ্বনি বা বর্ণ। ওকে, কিন্তু উপকরণ ফিক্সড না, তাই কি হবে? ইমিডিয়েট আগেরটা হবে উপকরণ। ওকে, আমরা যদি বলতাম যে বাক্যের মূল উপকরণ উপাদান কি, তাহলে হতো ধ্বনি। ওকে, এভাবে কিন্তু ব্যাপারটা কাজ করে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ধ্বনি বা বর্ণ, আমরা যেটা বললাম এখানে ধ্বনি কেন হলো, বর্ণ কেন হলো না, এ বিষয়টা কিন্তু বোঝার দরকার। ধ্বনি কেন হলো, বর্ণ কেন হলো না? খেয়াল করতে হবে, ভাষা হচ্ছে উচ্চারিত রূপ, এটা লিখিত রূপ না। বর্ণ হচ্ছে লিখিত রূপ আর ভাষা হচ্ছে উচ্চারিত রূপ, মানে ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ। এজন্য যদি আমাদের ভাষা থাকে তাহলে এটা কিন্তু উচ্চারিত রূপ, এটা কিন্তু লিখিত রূপ না। এজন্য কি হবে? ধ্বনি হবে। আবার যদি অপশনে ধ্বনি না থাকতো সেক্ষেত্রে কিন্তু বর্ণ হতো। অপশনে ধ্বনি না থাকলে কি হতো? বর্ণ হতো। এই হচ্ছে মূল ব্যাপারটা, যে আমরা জানি ধ্বনি এবং বর্ণের মধ্যে পার্থক্য কি। বর্ণ হচ্ছে লিখিত রূপ আর ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ। এই জন্য আমাদের অপশনে যদি দুটো থাকে এই ফার্স্ট প্রায়োরিটি পাবে হচ্ছে ধ্বনি, বর্ণ নয়। উপাদান, উপকরণ এবং ধ্বনি না হয়ে বর্ণ গেল হলো। আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। এখানে আরেকটা হচ্ছে ক্ষুদ্রতম একক। এই যে উপাদান এবং ক্ষুদ্রতম একক একই জিনিস। যদি উপাদান না থেকে ক্ষুদ্রতম একক থাকতো তাহলে ওই কি হতো? ধ্বনি হতো।
আশা করি আপনাদের এই বিষয়টি ক্লিয়ার হয়েছে। তারপরও আচ্ছা, কি বলছে স্যার, বাংলায় কয়টি বর্ণমালা আছে? বাংলায় একটি বর্ণমালা আছে, সেটা বাংলা বর্ণমালা। আর বাংলা বর্ণমালায় 50টি বর্ণ আছে। এই 50টি বর্ণের মধ্যে দুটো রং, একটা নীল আর একটা সবুজ, এটাকে আপনার পছন্দ মতো কালার দিয়েও সাজাতে পারেন। যদি পিঙ্ক হয়, গোলাপি হয়, সেটাও হতে পারে। তো এই কালারের একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনি। ওকে, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আচ্ছা, হ্যাঁ, এখানে সজীব মুন্সি লিখেছে যদি ধ্বনি না থাকে তাহলে কি বর্ণ হবে? হ্যাঁ, অবশ্যই ধ্বনি না থাকলে বর্ণ হবে। ধ্বনি যদি না থাকে তাহলে বর্ণ হবে, তাহলে বর্ণ ফার্স্ট প্রায়োরিটি পাবে। আর যদি দুটো থাকে তাহলে অবশ্যই ধ্বনি হবে, বর্ণ হবে না। তো এটা কনসেপ্ট ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় আমরা পরবর্তী প্রশ্নে যাব। যদি ক্লিয়ার হয় আপনারা তাহলে লিখে দেন নেক্সট 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 নেক্সট, বা পরবর্তী যেটা লেখেন। যদি নেক্সট লিখতে কষ্ট হয় শুধু এন লিখে দিতে পারেন। অবশ্য আমার নামের প্রথম কিন্তু এন দিয়ে শুরু, এজন্য এন লিখলে আমার একটু ভালো লাগে, মনে হয় যে একটু ভালোবাসা আছে এনের মধ্যে। ওকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেকে দেখতে চায় সব জায়গায় অন্যের মধ্যে। সে হচ্ছে যদি আপনাকে কেউ অনুকরণ করে আপনি কিন্তু সেখানে নিজেকে খুঁজে পান, চমৎকার একটা অনুভূতি হয়। তো এই এম দেখলে আমার কিন্তু তেমন একটা অনুভূতি হবে। ওকে ওকে, এখানে আমি পরবর্তী কোশ্চেনে যাব কিনা? ওকে, ক্লিয়ার। নেক্সট, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী কোশ্চেনের অ্যান্সার কিন্তু ঝড়ের গতিতে দিতে হবে। সবার প্রথম যে অ্যান্সার করবে আমি কিন্তু তার নামটা পড়বো। ওকে, তাহলে আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। ওকে, এই অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? অঘোষ অল্পপ্রাণ। আমরা এই অঘোষ ঘোষ এটাকে 1 3 হচ্ছে 2 4 5 এভাবে মুখস্থ করি। যদি আপনারা এই চার্টটা পুরোটা বুঝতে চান আমাকে 5 থেকে 7 মিনিট সময় দিলে আমি পুরো চার্টটা আপনাদের বোঝানোর চেষ্টা করব। ওকে, ওকে, এন এখনো মানে ওই প্রশ্নের উত্তরটা আসছে। এখানে আমি প্রথম অ্যান্সার করেছে মাহমুদা খাতুন আর এস হিডেন নাম, লিখেছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি কোনটি? চ ছ চ ঝ। অঘোষ এবং অল্পপ্রাণ হতে হবে, অঘোষ এবং অল্পপ্রাণ হতে হবে। ওকে, চ চ চ চ চ চ চ চ এর দেখি ঝড় উঠেছে, চয়ের একটা ঝড় উঠেছে। চ চ চ চ চ। ওকে, চ। আর ক লিখেছে। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা আসলে সঠিক উত্তর দিয়েছেন, যারা চ লিখেছেন তারা সঠিক উত্তর দিয়েছেন। কিন্তু আমি চাইবো শুধু একটা না, এই চার্টটাকে আপনি জাস্ট 5 মিনিটের মধ্যে একটু বুঝে ফেলেন এবং আজীবন এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে আপনি সহজে অ্যান্সার করতে পারেন। আমার এইটুকু প্রচেষ্টা থাকবে, আপনি যদি সময় দেন আমি আশা করি এই কনসেপ্ট আপনার ক্লিয়ার হবে। ওকে, তাহলে আমরা একটু লিখে ফেলি। আমরা একটু হচ্ছে ক খ গ ঘ চ। আমি মাত্রাটা আসলে ঠিকঠাক দিচ্ছি না। আচ্ছা, আমার হাতের লেখা খুব একটা ভালো না, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় একটু বলবেন, আমি সেটা রিপিট করে দিব। আর এখানে মাত্রাগুলো ঠিকঠাক আমি দিয়ে দিই। দেখেন, জাস্ট আপনারা সবগুলো কি বুঝতে পারছেন কিনা এটা আমাকে একটু জানান। মানে এখানে যে বর্ণগুলো আছে
সেগুলো কি আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা বা বুঝতে পারছেন কিনা এটা আমাকে একটু বলেন। দেখেন এখানে এই যে ক থেকে ম পর্যন্ত মোট 25টি ধ্বনি রয়েছে। কতটি ধ্বনি রয়েছে? 25টি ধ্বনি রয়েছে। এই 25টি বর্ণ রয়েছে, ধ্বনি না, ভুল হচ্ছে আমার এখানে, 25টি ধ্বনি হবে না, 25টি বর্ণ আছে। এ বিষয়ে আমি বলবো আপনাদের যে আমি ধ্বনি কেন 25টি বললাম না। ওকে, এ বিষয়ে আমি বলবো 25টি বর্ণ রয়েছে। এই 25টি বর্ণকে বলা হচ্ছে বর্গীয় বর্ণ। কি বলা হচ্ছে? বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ কয়টি? 25টি। আবার এই বর্ণগুলোর এই ক থেকে ম পর্যন্ত যে 25টি বর্ণ আছে, এটা আমাদের বাকযন্ত্রের একটা জায়গায় স্পর্শ করে বা ঘর্ষণের ফলে উচ্চারিত হয়। তাই এটার আরো একটা নাম আছে স্পর্শ ধ্বনি। স্পর্শ ধ্বনি। এখন আমার প্রশ্ন হচ্ছে স্পর্শ ধ্বনি কয়টি? স্পর্শ ধ্বনি কয়টি? এখানে স্পর্শ ধ্বনি কিন্তু খেয়াল করতে হবে, এখানে 25টি বর্ণ আছে, কিন্তু এই 25টি বর্ণের মধ্যে দেখেন এই যে ইও এবং ন, এই দুটো উচ্চারিত হয় না। এই দুটো কিন্তু আমরা উচ্চারণ করতে পারি না। তাহলে ধ্বনি বললে সেটা উচ্চারণ করতে হবে, কিন্তু এই দুটো কিন্তু আমরা উচ্চারণ করতে পারি না। তাই যদি বলে স্পর্শ ধ্বনি কয়টি, স্পর্শ ধ্বনি কিন্তু 23টি। আর যদি অপশনে 23 না থাকে তাহলে হবে 25টি। ওকে, যদি 25 এবং 23 থাকে তাহলে 100% 23 দিতে হবে, 25 না। আপনাকে কিন্তু ওই হয় কি, শিক্ষকরা হচ্ছে আমাদের সেন্টিমেন্ট নিয়ে একটু মজা করে, যারা কোশ্চেন করে হচ্ছে বল করে, হ্যাঁ বল করে, কোনোটা ইয়র্কার দেয়, কোনোটা গুগলি দেয়। যদি আপনি ঠেকাতে পারেন তাহলে দারুণ, আর ঠেকাতে না পারলে বোল্ড আউট। ব্যাপারটা হচ্ছে যদি একটু মানে কঠিন প্রশ্ন হয় তাহলে এখানে ফাঁদে ফেলে দিতে পারে। তাহলে বর্গীয় বর্ণ কয়টি? বর্ণ 25টি। বর্ণ 25টি, কারণ ক থেকে ম পর্যন্ত গুণে বা লিখিত আকারে 25টি আছে, কিন্তু উচ্চারণ করতে গিয়ে আমরা এই দুটো উচ্চারণ করতে পারবো না, দুটো উচ্চারণ করি না। এই জন্য উচ্চারণে কয়টি? ধ্বনি হচ্ছে 23টি, কিন্তু বর্ণ হচ্ছে 25টি। ওকে, যদি কখনো এরকম প্রশ্ন আসে আপনারা একটু সচেতন থাকবেন এই ব্যাপারে। ওকে, এই ব্যাপারে একটু সচেতন থাকবেন। এখন দেখেন এই ক থেকে ম পর্যন্ত এই ধ্বনিগুলোকে বা এই বর্ণগুলোকে দুটো ভাগে ভাগ করেছে। একটাকে বলছে অঘোষ, একটাকে বলছে কি? অঘোষ। আরেকটাকে কি বলছে? ঘোষ। অঘোষ কাকে বলে এবং ঘোষ কাকে বলে এটাকে আমরা একটু জানার চেষ্টা করব। তার পূর্বে দেখি এই অঘোষ ধ্বনিকে আবার দুটো ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে? দুটো ভাগে। একটা হচ্ছে অল্প প্রাণ, মহাপ্রাণ। আবার আমরা দেখি অল্প প্রাণ, মহাপ্রাণ, আছে নাসিক্য। কি আছে? নাসিক্য। এবার দেখেন অঘোষ কাকে বলে। অঘোষ, ঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, এটার একটা মৌলিক পার্থক্য আছে। এটা যদি মনে রাখতে পারেন এটা মুখস্থ করার দরকার নেই। আমি একটু সংজ্ঞাটা বলি। সংজ্ঞাটা হচ্ছে অঘোষ কাকে বলে। যে ধ্বনি উচ্চারণের সময়, খেয়াল করতে হবে, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে অঘোষ ধ্বনি বলে। আর যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় তাকে ঘোষ ধ্বনি বলে। এখন এই স্বরতন্ত্রী এবং অনুরণন এই দুটো জিনিস কি আমরা সংজ্ঞা পড়ি, মুখস্থ করি, দারুণভাবে আমরা নোট করে ফেলি, কিন্তু মূল ব্যাপারটা বুঝি না। তো আমার মানে আপনাদের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে যে আমরা জাস্ট একটু ফিল করার চেষ্টা করবো। প্রত্যেকটা সাবজেক্টেরই একটা জীবন্ত শরীর আছে, যেটাকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, অনুভব করা যায়, দেখা যায়। যদিও এটার জন্য প্রচুর সময় দিতে হয়। যেমন একটা ছবি আমরা যখন দেখি আমাদের মেমোরিতে সেটা সেভ হয়ে যায়, কিসে? কল্পনার মাধ্যমে। প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপার আছে। তো ওকে, অঘোষ এবং ঘোষ আমরা বললাম স্বরতন্ত্রী। স্বরতন্ত্রী আমি আসলে ব্যাকরণের মতো গভীরে গিয়ে বলবো না, একটু বাহিরে থেকে বলি। সেটা হচ্ছে কণ্ঠ, আর অনুরণন মানে হচ্ছে কম্পন। তার মানে কি? অঘোষ ধ্বনিতে কণ্ঠের কম্পন হবে না, আর ঘোষ ধ্বনিতে কণ্ঠের কম্পন হবে। তার মানে আমরা এই দুটোকে কিসের ভিত্তিতে ভাগ করলাম? কণ্ঠের কম্পন। কিসের ভিত্তিতে ভাগ করলাম? কণ্ঠের কম্পন। এবার দেখি অল্প প্রাণ এবং মহাপ্রাণ
এই দুটো কাকে বলে? আচ্ছা, আমরা যদি একটু একটা বিষয় একটু বোঝার এই জায়গাটা যদি আমরা একটু বুঝে আসি, তাহলে হয়তো পরেরটা বুঝতে সুবিধা হবে। ক কণ্ঠবর্ণ এটা আমরা বুঝবো না। আমরা যদি এখান থেকে বলি যে এটাই কণ্ঠের কম্পন হবে না, এটা কণ্ঠের কম্পন হবে, তাহলে একটু আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। যে আমরা যদি বলি চ চ ছ চ ছ জ ছ চ ছ জ ঝ, দেখেন চ ছ এটা কিন্তু আমাদের কণ্ঠের কম্পন হচ্ছে না, কিন্তু জ ঝ বললে আমাদের গলাটা ভারী হয়ে, আমাদের গলাটা একটু ভারী হয়ে কি হচ্ছে, ঝংকারের সৃষ্টি করছে। তার মানে আমরা মনে রাখবো অল্পপ্রাণ এবং মহাপ্রাণ, সরি, ঘোষ এবং অঘোষ কিসের ভিত্তিতে আলাদা করেছি? আলাদা করেছি কণ্ঠের কম্পনের ভিত্তিতে। এবার দেখি অল্পপ্রাণ এবং মহাপ্রাণ, এ দুটো কি? অল্প প্রাণ মানে যার প্রাণ ছোট, আর মহাপ্রাণ কি? মহাপ্রাণ হচ্ছে যাদের প্রাণ বড়, তাই তো? একটা ছোট্ট একটা গল্প দিই। আমার আবার গল্প বলতে চমৎকার লাগে, ভাল লাগে খুব। সেটা হচ্ছে, আমরা তো বাংলাদেশের মানুষ, খালে বিলের নদী এর মধ্যে আমরা বড় হয়েছি। তাই যে সামনে শীতকাল আসছে, দেখবেন কি শীতের সময় একটা বিষয় ঘটে যে আমরা কি করি, বিলে নামি মাছ ধরতে। তো বিলে ছোট ছোট জায়গায় পানি থাকে, ওই পানি একটু ঘোলাই দিলে কি হয়, ওর মধ্যে কিছু পুঁটি মাছ থাকে, সেটা ময়ূরা চিত্তর হয়ে পড়ে। আবার কিছু কই মাছ থাকে যেগুলো আমরা আবার খালইতে করে নিয়ে আসি। খালই চিনি তো? খালই কে কে চিনি একটু জানাই দিই কমেন্টে যে খালই কাকে বলে। নিয়ে আসি, ওই বেটা রান্নার পরেও লাফাই, তাই না? তো ওই যে পুঁটি মাছ হচ্ছে অল্প প্রাণ আর কই মাছ হচ্ছে মহাপ্রাণ। কিভাবে? এখন দেখি ওই পুঁটি মাছ বা কই মাছ কিভাবে বেঁচে থাকে? ওদের জীবনী শক্তির মাধ্যমে। ওদের জীবনী শক্তি ফুরাই গেলে ওরা মৃত। ওকে, তাহলে এই ধ্বনিগুলো বা বর্ণগুলো কিভাবে বেঁচে থাকে? আমাদের উচ্চারণের মাধ্যমে। আমরা যদি উচ্চারণ করি তবে ও জীবিত, আর উচ্চারণ না করলেও মৃত। কিভাবে? এবার আমরা যখন উচ্চারণ করি তখন আমাদের মুখ থেকে কি বের হয়? আমাদের মুখ থেকে কি বের হয়? একটা বাতাস বের হয় আর একটা শব্দ, সাউন্ড বের হচ্ছে, তাই তো? দুটো জিনিস বের হয়, একটা বাতাস আর একটা সাউন্ড, শব্দ। তাহলে অল্প প্রাণ ওই পুঁটি মাছ কম সময় বেঁচে থাকবে, আর মহাপ্রাণ কই মাছ বেশি সময় বেঁচে থাকবে। তার মানে দেখি ক খ গ ঘ চ ছ, দেখেন একটা কি কম সময় ধরে বেরোচ্ছে আর একটা বেশি সময় ধরে। এখন আমরা সংজ্ঞায় গেলে কিন্তু বুঝতে পারবেন, এটাই বাতাসের চাপ কম থাকবে, এটাই বাতাসের চাপ বেশি থাকবে। সংজ্ঞাটা হচ্ছে এমন, যে ধ্বনি উচ্চারণ করার সময় বাতাসের চাপ কম থাকে তাকে অল্প প্রাণ ধ্বনি বলে, আর যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপ বেশি থাকে তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। তাহলে আমরা বুঝলাম যে ক খ, দেখেন বাতাসের চাপ কোনটাই বেশি? ক খ গ ঘ চ ছ জ ছ, অর্থাৎ একটাই বাতাসের চাপ কম, একটাই বাতাসের চাপ বেশি। তো যেটাই বাতাসের চাপ কম সেটা অল্প প্রাণ, আর যেটাই বাতাসের চাপ বেশি সেটা মহাপ্রাণ। আশা করি বুঝতে পেরেছেন। এই যে নাসিক্য ধ্বনিটা, এটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে যে নাসিক্য ধ্বনিগুলা এগুলো হচ্ছে কি, নাক এবং মুখ থেকে একসঙ্গে বাতাস বের হবে। কি হবে? নাক এবং মুখ থেকে একসঙ্গে বাতাস বের হবে। আমরা যদি উচ্চারণ করি ম, এটা আমরা বুঝতে পারবো। আমরা যদি বলি ম ম বলে একটু নাকটা বন্ধ করলে বুঝবো যে নাকে এসে কি করছে, ধাক্কা দিচ্ছে। তাহলে এই ম হচ্ছে কি নাসিক্য বর্ণ, অর্থাৎ নাসিক্য যে ধ্বনি উচ্চারণ করার সময় নাক এবং মুখ থেকে বা শুধু নাক থেকে বাতাস বের হবে সেটা হচ্ছে কি নাসিক্য। আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমাদেরকে মুখস্থ করার দরকার আছে না? আমরা বুঝবো যে কণ্ঠের কম্পন যদি হয় ঘোষ আর কণ্ঠের কম্পন না হলে অঘোষ, বাতাসের চাপ কম থাকলে অল্প প্রাণ আর বাতাসের চাপ বেশি থাকলে মহাপ্রাণ। এখানে অল্প প্রাণ কোনটা কোনটা আছে? চ ছাড়া কি আর অল্প প্রাণ আছে? চ ছাড়া কি অল্প প্রাণ আছে? চ ছাড়া কি অল্প প্রাণ আছে? আছে, জ আছে, কিন্তু জ কি? জ হচ্ছে ঘোষ। তাহলে মানে আমাদের প্রশ্নে যেটা আছে সেটা আমরা কিন্তু মানে অঘোষ বলছে, তাহলে অঘোষ একমাত্র জয় আছে। তাহলে যারা এই অ্যান্সার করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। এখানে উচ্চারণের স্থান আছে, এটা নিয়ে আমরা আর আজ কথা বলবো না, অন্য কোনো দিনে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই। আর যতটুকু আলোচনা হয়েছে এই অংশটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা প্লিজ এটা একটু জানান। ওকে, যতটুকু আলোচনা হয়েছে সেটা আমাকে একটু জানান। আচ্ছা, লিখেছে নাসিক্য বর্ণ 7টি। হ্যাঁ, নাসিক্য বর্ণ 7টি। একটা হচ্ছে চন্দ্রবিন্দু আর একটা হচ্ছে অনিশ্বর। মূলত চন্দ্রবিন্দু হচ্ছে কি, এই অনিশ্বরটা হচ্ছে কি, অনিশ্বরটা হচ্ছে মূলত এই যে উয়া এর সংক্ষিপ্ত রূপ, তাই তো? বা ওকে যদি আমরা হর্ষন্ত ব্যবহার করি তাহলে সেটা কি হয়? অনিশ্বর হবে। ওকে, আর চন্দ্রবিন্দু মূলত হচ্ছে এই 5টা ধ্বনির পরিবর্তিত রূপ। চন্দ্রবিন্দুকে আনুনাসিক বা সানুনাসিক ধ্বনি বলে, আর এই 5টা নাসিক্য বর্ণকেও আনুনাসিক বা সানুনাসিক ধ্বনি বলে। আপনি যে 7টা লিখেছেন নাসিক্য বর্ণ, তার উত্তর সঠিক। থ্যাংক ইউ সো মাচ। তো ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হয় আমরা পরের অংশে চলে যাব। ওকে,
থ্যাংক ইউ। জি জি জি, ওকে। জজ লিখেছে শিউ, থ্যাংক ইউ সো মাচ। লাভলি খাতুন লিখেছে যে ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। প্রিয়া কীর্তনী আছে, জ লিখেছে, অর্থাৎ তারা হচ্ছে আগের প্রশ্নের অ্যান্সার দিচ্ছে। রিঙ্কু বিশ্বাস আছে আমাদের সঙ্গে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী অংশে চলে যাই। এখানে একটা অংশ আছে, যদি আপনাদের সঙ্গে পরবর্তীতে কখনো ক্লাস হয় তখন এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো পরবর্তী প্রশ্নে চলে যাই আমরা। পরবর্তী প্রশ্নটা কি আছে? বাংলা বর্ণমালার বাংলা বর্ণমালার উৎস কোথা থেকে? ওকে, এটা আমরা আশা করি আপনারা পারবেন এবং 100% পারবেন। এখানে আমাদের লাইভে যুক্ত আছে এখন 817। তো 817টা কমেন্ট আমি চাই। যদি এটা না পারেন তাহলেও হাত তোলেন যে আমি পারি নাই, কিন্তু কমেন্ট আমি 817টা চাই। এটা আমার জন্য চমৎকার একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে, যাতে করে পরবর্তী যতগুলো কোশ্চেন আছে আমি বুলেট বরাবর অ্যান্সার করবো এবং নিজের সর্বোচ্চ ট্রাই করবো, যদি 800 প্লাস কমেন্ট আসে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, লতা আক্তার স্যার কেমন আছেন? জি ভালো আছি। ওকে, পাখি লিখেছে স্যার আপনি যদি আমার স্কুলে ক্লাস করাতেন তাহলে আমি A+ পেতাম। ওকে, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, আচ্ছা বলেছে ব্ল্যাক কালার দিয়ে লিখলে ভালো হয়, তাহলে আমরা ব্ল্যাক কালার দিয়ে লেখার চেষ্টা করি। ব্ল্যাক কালার না? ওকে, অবশ্য আমারও প্রিয় কালার ব্ল্যাক এবং হোয়াইট। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, শিশির বিন্দু লিখেছে খ, মিম লিখেছে খ, কল্পনা রানী লিখেছে খ, আচ্ছা MA সাইদ লিখেছে খ, জয়ামন্ডল লিখেছে খ। আচ্ছা, একটু ফাস্ট কমেন্ট করতে হবে, একটু ফাস্ট কমেন্ট করতে হবে প্লিজ, একটু ফাস্ট কমেন্ট করতে হবে। আচ্ছা, মনিরা আক্তার লিখেছে খ, আসমা আক্তার লিখেছে খ। ওকে, থ্যাংক ইউ। খ 100%। ওকে, তৌসিফ, ওকে খ 100%। অপর্ণা লিখেছে খ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, যারা খ লিখছে তাদের কাছে আমার একটা প্রশ্ন, তাদের কাছে ছোট্ট, আমার কচি মনের ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই বর্ণটার যুক্ত বর্ণটা একটু ভেঙে দেখান আপনারা, যুক্ত বর্ণটা একটু ভেঙে দেখান আপনারা প্লিজ। যুক্ত বর্ণটা দেখেন, আমি একটু আলোচনা করে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। যারা খ অ্যান্সার করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে। দেখেন, এই বাংলা লিপি কোথা থেকে আসলো? বাংলা লিপি কোথা থেকে আসলো? বাংলা লিপি আসলো, দেখেন পৃথিবীর যত লিপি আছে সব লিপি চিত্রলিপি থেকে আসছে। কারণ আমরা জানি যে আমাদের যে ভাষা আছে, যে বর্ণ আছে, এটা প্রথমে মানুষ ছবি এঁকে এঁকে তাদের মনের ভাব প্রকাশ করত। তো পৃথিবীর বেশিরভাগ ভাষা হচ্ছে চিত্রলিপি থেকে আসছে। ওকে, তো বাংলা ভাষা কোথা থেকে আসছে? বাংলা লিপি কোথা থেকে আসছে? বাংলা লিপি আসছে প্রথমত এই যে ভারতীয় চিত্রলিপি থেকে। ওকে, ভারতীয় চিত্রলিপি। এই ভারতীয় চিত্রলিপি থেকে, চিত্রলিপির দুইটা রূপ ছিল, একটা হচ্ছে ব্রাহ্মী, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ব্রাহ্মী। ওকে, একটা হচ্ছে ব্রাহ্মী, আর হচ্ছে খরষ্টি, আর হচ্ছে কি খরষ্টি। এই ব্রাহ্মী লিপি এবং খরষ্টি লিপির মধ্যে শুধু লেখার দিকের পার্থক্য আছে। আমরা কোন দিক থেকে লিখি? আমরা লিখি বাম থেকে ডানে। আরবি কোন দিক থেকে লেখা হয়? ডান থেকে বামে। তো এই জাস্ট দুটো দিকের পার্থক্য আছে, আর কিন্তু মৌলিক পার্থক্য আমরা এখানে নিয়ে আলোচনা করব না। তো এই ব্রাহ্মী লিপির আবার তিনটা শাখা ছিল, তিনটা শাখা আছে। তো কুটিল, নাগর আর হচ্ছে সারদা। কুটিল, নাগর আর হচ্ছে সারদা। কুটিল, নাগর। এই নাগর মানে কিন্তু ওই নাগর না, আর কি সারদা। ওকে, তো ব্রাহ্মী লিপির এই তিনটা রূপ আছে। যদি প্রশ্ন এখানে এরকম থাকতো, বাংলা লিপি, বাংলা বর্ণমালার উৎস কি, এটা না বলে আমরা যদি বলতো বাংলা বর্ণমালা কোন রূপ থেকে আসছে, কোন রূপ থেকে আসছে, বাংলা বর্ণমালা কোন রূপ থেকে আসছে, তাহলে প্রশ্নটা কি হতো?
তাহলে এখানে যে কুটিল আছে, নাগর আছে এবং সারদা আছে, কোনটা হবে? কুটিল আছে, নাগর আছে এবং সারদা হবে আছে, কোনটা হবে? প্রশ্নটা কিন্তু আসতে পারে। আবার এরকম প্রশ্ন আসতে পারে ভারতীয় চিত্রলিপির, এই প্রশ্নগুলো আপনি মিলায় দেখবেন যে প্রশ্নগুলো বহুবার আসছে, এই যে ভারতীয় চিত্রলিপির কোন রূপ থেকে বাংলা লিপি আসছে, ভারতীয় চিত্রলিপির কোন রূপ থেকে বাংলা লিপি আসছে, প্রশ্নটা আসে, তখন কি বলবেন? আমি একটু দেখি। এখানে আনসার করছে ভারতীয় চিত্রলিপি, ভারতীয় কুটিল, কুটিল, রিঙ্কু বিশ্বাস লিখেছে কুটিল, কুটিল রূপ। ওকে, কুটিল আসছে, কুটিল, কুটিল, কুটিল। আচ্ছা, ওকে, কুটিল, থ্যাংক ইউ, কুটিল, থ্যাংক ইউ। ওকে, কুটিল, নগর, সারদা। সব বিগত প্রশ্ন বই দেখা লাগে নাকি? ওকে, 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 থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে একটা বিষয় আমরা একটু দেখি। এই যে প্রশ্ন যদি এমন আসে যে ভারতীয় চিত্রলিপির কোন রূপ, এই প্রশ্নের উত্তরটা দেন, ভারতীয় চিত্রলিপির কোন রূপ থেকে আসছে। দেখেন, আমরা প্রশ্ন কিন্তু পড়েছি যে কোন রূপ থেকে আসছে, তাহলে অবশ্যই কুটিল হবে। তার মানে আমরা যখন ভারতীয় চিত্রলিপির কোন রূপ বলছে, আমরা একদম 100% শিওর টাকায় দিয়েছি কুটিল, কিন্তু বাড়িতে এসে দেখছি যে কোপ খেয়ে পড়ে গেছি। কারণ কি? কারণ উত্তর হবে হচ্ছে ব্রাহ্মী। কারণ ভারতীয় চিত্রলিপির রূপ কুটিল, নাগর এবং সারদা না, ভারতীয় চিত্রলিপির রূপ হচ্ছে ব্রাহ্মী এবং খরস্বী। বুঝতে হবে, তাহলে কোনটা? ব্রাহ্মী হবে সঠিক উত্তর। আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। যদি এইটুকু বুঝে থাকেন তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাব। ওকে, পরের প্রশ্নে চলে যাই। বুঝছেন কিনা, বুঝছেন কিনা, বুঝছেন কিনা? আমি 3 বার বললাম, আপনারা 3 বার যে বুঝছি না বুঝি নাই 3 বার করে লিখে দেন। থ্যাংক ইউ সো মাচ। আর যারা জব পেতেই হবে, কারণ কেন পেতে হবে? ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে, আবার কি করতে হবে, অনেক কিছু করতে হবে, সেটা না বলি। তা আমাদের কিন্তু হচ্ছে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। আপনারা যারা লাইভ চলাকালীন সময় ভর্তি হবেন তাদের কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবেন। সরাসরি আমাদের ইনবক্সে চলে যান, সেখানে গিয়ে কথা বলেন। আমাদের যে প্যানেল রয়েছে, যারা সার্বক্ষণিক আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছে, তারা কিন্তু চমৎকার ভাবে আপনাকে বুঝিয়ে দিবে যে আমাদের কোর্স প্ল্যান, ডিটেলস সবকিছু। ওকে, আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। আচ্ছা, ওকে, ডান ডান ডান, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। আচ্ছা, ওকে, ছোটবেলায় পড়ছি উময় ব্যাং, সেই উমো থেকে কিন্তু প্রশ্ন আসে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে উচ্চারণ, উচ্চারণ থেকে প্রশ্ন আসে না এমন কোনো পরীক্ষা বাংলাদেশে এখন নাই। এমন কোনো পরীক্ষা বাংলাদেশে এখন নেই যেখানে উচ্চারণ থেকে প্রশ্ন আসে না। 100% প্রশ্ন আসবে। এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে? আসে অক্ষর, অক্ষর নির্বাচন করা। আসে কি, ধরেন একটা শব্দ দিয়ে দিল, কয়টা অক্ষর আছে? আসে কি, ধরেন একটা শব্দ দিয়ে দিল, এর সঠিক উচ্চারণ কি হবে? এ ধরনের প্রশ্ন কিন্তু আসে। আর এই যে মারকুটের ব্যাপার, এটা বুঝতে হলে আপনাকে অবশ্যই চোখ রাখতে হবে কোথায়? সাইদুল স্যারের পেজে। ওকে, আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করবো। আজকে এটা একটা গভীর আলোচনা, ডিপ আলোচনা, এটা ভিতরে আমরা ঢুকবো না। আমরা জাস্ট এই যে উমা, যেটা ছোটবেলায় আমরা কি বলছি, উমায় ব্যাং, এটার উচ্চারণটা একটু দেখবো। কে লিখেছে? লিখেছে উমো, উম্যা, উমো, উও, আর ইও, উ। ওকে, তাহলে কি হচ্ছে, দেখতেছি বেশিরভাগ অ্যান্সার আছে। দীপ মন্ডল লিখেছে, দীপ মন্ডল লিখেছে ঘ। আচ্ছা, রায়হান লিখেছে ঘ। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাইদ লিখেছে ঘ, বেশিরভাগ ঘ। আচ্ছা, বেশিরভাগ ঘ, বেশিরভাগ ঘ অ্যান্সার আসছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের, যারা সত্যিকার অর্থে আমাদেরকে সাপোর্ট করছেন, আমাদের এখানে আছেন, যুক্ত আছেন, আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। এবার দেখি এটার উত্তর। বানান নিয়ে কিন্তু অনেক বেশি, বানান নিয়ে কিন্তু অনেক বেশি ঝামেলা আছে। হ্যাঁ, এই বানানটা অনেক সময় আমাদের কনফিউজ করে দেয়। সেটা আমরা একটু দেখি। সেটা কি, এই যে উওটা লিখেছিলাম না, এই যে সরি, হায় হায়, কোথায় চলে গেল রে? ফিরে এসো, ফিরে এসো, যেও না। ওকে, এই যে উওটা আপনারা সঠিক অ্যান্সার দিয়েছেন, কিন্তু এই বানানটা কিন্তু অনেক সময় আপনাকে কনফিউজ করে দিতে পারে। হায়াত মাহমুদ স্যারের বইয়ে বানানটা এরকম লেখা আছে, আপনাকে হচ্ছে গুগলি বল মাইরে দিয়ে কিন্তু বোল্ড আউট করে দিতে পারে। এ ব্যাপারে অবশ্যই 100% সচেতন থাকতে হবে। বানানটা
একটু সচেতন থাকতে হবে। উমো না। আচ্ছা, তাহলে একটা শব্দ আমি দিয়ে দিই, একটা শব্দ দিয়ে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। একটা শব্দ আমরা দিয়ে দিই, এই শব্দের উচ্চারণটা একটু বলবেন আপনারা, প্লিজ প্লিজ। শব্দের উচ্চারণ হচ্ছে, সহজ একটা শব্দ দিয়ে দিই, একদম সহজ, সহজ মানে সোজা একটা শব্দ দিয়ে দিই। এই শব্দের উচ্চারণটা করবেন, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। থ্যাংক ইউ সো মাচ। আমরা কিন্তু বানান শুদ্ধিকরণে চলে আসছি। বানান শুদ্ধিকরণ এমন একটা টপিক যে ধরেন পৃথিবীর একবার কি হলো, আকাশ ছিদ্র হয়ে গেল, সেটা যেতে পারে। নদীর সমস্ত পানি শুকায় গেল, হ্যাঁ সেটাও যেতে পারে। আপনারা সবাই সত্যি কথা বলা শুরু করলেন, হ্যাঁ সত্যি কথাই তো বলেন নাকি, বলতে পারেন সেটা। কিন্তু এই বানান শুদ্ধিকরণ থেকে প্রশ্ন আসবে না এরকম পরীক্ষা বাংলাদেশে হয়ই না। মানে এতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। ওকে, থ্যাংক ইউ। এটা সঠিক। আচ্ছা, কোন বানানটি শুদ্ধ? আচ্ছা, শ্রদ্ধাঞ্জলি, দারিদ্রতা, বৈশিষ্ট্য এবং উপযুক্ত। শ্রদ্ধাঞ্জলি, দারিদ্রতা, বৈশিষ্ট্য এবং উপযুক্ত, ঠিক আছে? ওকে ওকে, আমি দেখতে পাচ্ছি অ্যান্সার করছে হচ্ছে শতাব্দী রয়। ঘ লিখেছে শিশির বিন্দু, এই এখনো শিশির বিন্দু আছে। লিয়েজা বারে লিখেছে ঘ। আচ্ছা, হাসান নূপুর চৌধুরী লিখেছে গ। আচ্ছা, বিশ্বজিৎ দাস লিখেছে খ। আচ্ছা, এর মধ্যে ব্যাপক একটা কনফিউজ। সৈয়দা জান্নাতুল ফারিয়া মুন লিখেছে দারিদ্রতা। আচ্ছা, এবার একটু আসি আমরা, এক একটা প্রশ্ন নিয়ে আমরা আগে ধরি। এই যে শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি এটা হচ্ছে অঞ্জলি প্রত্যয়, ঠিক আছে? অঞ্জলি প্রত্যয় যুগে গঠিত, ঠিক আছে? তো অঞ্জলিতে তো আমরা রস্বীকার দেই, অঞ্জলিতে কি দেই? এই অঞ্জলি প্রত্যয় যুগে যত শব্দ গঠিত হবে সব জায়গায় রস্বীকার হবে। তার মানে এটা ভুল। শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, যত প্রকার অঞ্জলি আছে সমস্ত অঞ্জলিতে কি হবে? রস্বীকার হবে। এই যে গুগলি ফল মাইরে দেয়। দারিদ্রতা, এই দারিদ্রতা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে, আমরা একটু দেখার চেষ্টা করি। দেখেন, এই জফলা এবং তা, এই দুটোই হচ্ছে প্রত্যয়। এই দুটো কি? এই দুটো হচ্ছে প্রত্যয়। এই দুটো হচ্ছে প্রত্যয়। তো মনে রাখতে হবে, একটা শব্দে পরপর দুইটা প্রত্যয় বসবে না। একটা শব্দে পরপর দুইটা প্রত্যয় বসবে না। তাই এই দারিদ্রতার শব্দে হয় তা রাখবো অথবা জফলা রাখবো। তাহলে এই শব্দটা কি হতে পারে? এই শব্দটা হতে পারে দারিদ্র। ওকে, এখন আমাদের একটু মন চাইলো যে শব্দটা আমরা তা রাখবো। তা রাখতে গেলে একটু ঝামেলা আছে। ঝামেলা কি? এই যে আদিস্বর কি আছে? আ আছে না? গুণ এবং বৃদ্ধির নিয়মে এটা পরিবর্তন ঘটবে। ওকে, তাহলে এটা যদি আমরা তা রাখতে চাই তাহলে হবে দরিদ্রতা। মনে রাখতে হবে। ওকে, এটা আরো একটা রূপ হয়, কি হয়? দরিদ্র। এখন এই যে দরিদ্র এবং দারিদ্র, এটা নিয়ে কিন্তু আমাদের কি করে? খুব কনফিউজ করে দেয়। দরিদ্র জফলা না হলে আকার হবে না, জফলা হলে আকার হবে। আর এটা তো আছে, ঠিক আছে? এরকম কিন্তু অনেকগুলো শব্দ আছে, যেমন আছে সাফল্যতা, হ্যাঁ, যেমন আছে বৈচিত্র্যতা, ঠিক আছে? যেমন আছে, এখানে লিখি দৈন্যতা। এই সবগুলো শব্দ একই নিয়মে সলভ করতে হবে। তা আমরা যদি তুলে দিই তাহলে হবে সাফল্য, তা রাখতে চাইলে হবে সফলতা। আবার যদি তা এখান থেকে তুলে দিই তাহলে হবে সফল। একইভাবে বৈচিত্র্য, আবার যদি তা রাখতে চাই তাহলে হবে বিচিত্র। ওরে, এখানে অনেক বানান ভুল লিখে ফেলছি আমি। এখানে হবে
বিচিত্রতা। ওকে, এই যে গুণ এবং বৃদ্ধির নিয়মে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। আবার লিখতে পারি বিচিত্র, ঠিক আছে। এই যে ব্যাপারটা, আবার এইখানে দৈন্যতা কি হবে, হবে দৈন্য, হবে কি এবার যদি আবার তা রাখতে চাই তাহলে হবে দীনতা। এই যে গুণ এবং বৃদ্ধির নিয়মে আদেশ শব্দের পরিবর্তন ঘটছে। তারপরে কি হতে পারে, দিন। এই দিন মানে কি, দরিদ্র। আবার এই দিন মানে কি, ইসলামের দিন। আবার এই দিন মানে দিবস। আমরা কিন্তু বানানের মধ্যে পড়ে গেলে তুমি শেষ, ঠিক আছে। একটা শব্দ দিয়ে আমরা এই আলোচনাটা শেষ করব। এটা থাকবে আপনাদের কমেন্টের রিপ্লে, যে আমরা তাহলে বুঝতে পারবো এটা শেষ, মানে এটা আমরা বুঝতে পেরেছি। ওকে, সেটা হচ্ছে মাধুর্যতা। এই শব্দটা 3টা রূপ আপনি করে দেখান, তাহলে বুঝবো যে আমার ক্লাস সার্থক। এই যে বৈশিষ্ট্য কি হবে, জফলাটা হবে। ওকে, এই যে উপরযুক্ত, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এই বানানটা আগে ছিল উপরিউক্ত, ঠিক আছে, কিন্তু সেই বানানটা এখন কি হয়েছে, উপরযুক্ত, ঠিক আছে, বা উপরিযুক্ত। উপরোক্ত হয় না এখন আর। উপরোক্ত শব্দটা পরিবর্তন হয়ে কি আসছে, উপরযুক্ত বা উপরিউক্ত। ওকে, এই হচ্ছে ব্যাপারটা। ওকে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ঘ। তো এই বানানার 3টা ফর্ম আপনি লিখে দেন, তাহলে আমি বুঝবো। থ্যাংক ইউ সো মাচ যে আপনি বুঝছেন। ওকে, লিখেছে সাফল্য, সফল, বৈচিত্র্য, বিচিত্রতা, দারিদ্রতা, দারিদ্র, শুদ্ধ। থ্যাংক ইউ সো মাচ। দারিদ্রতা, দারিদ্র, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মাধুর্য, মাধুর্য, মাধুর্য। ওকে, মাধুর্য লিখেছে আব্দুল। ওকে, বৈচিত্র্য, বিচিত্রতা, বৈচিত্র্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এই প্রশ্নের অ্যান্সারটা চাচ্ছিলাম, এই যে মাধুর্যতা, মাধুর্য। হ্যাঁ, এটা 3টা ফর্ম। হ্যাঁ, 3টা ফর্ম কি হবে, হবে মাধুর্য হয়ে গেল একটা। এরপরের ফর্মটা কি হবে, এরপরের ফর্মটা হবে মধুরতা, ঠিক আছে। কেন, এখান থেকে এই জ চলে যাচ্ছে, রটা তো চলে যাচ্ছে না, সেই রটা কোথায় আসছে, এখানে আসছে। আর এই আ কি হয়েছে, গুণ এবং বৃদ্ধির নিয়মে পরিবর্তন ঘটেছে, এই জন্য কি হয়েছে, ম, আকার চলে গেছে। এই যে রেফের র, মধুরতা, আর কি হয়, মধুর। বুঝছেন কিনা, কেমন লাগছে ক্লাস একটু জানিয়ে দেন। ওকে, তো পরবর্তী ক্লাসে আমরা চলে যাই, পরবর্তী স্লাইড আমরা চলে যাই। নত্যবিধান অনুসারে একটা সুপার শর্ট দিয়ে দেবো। এটা হচ্ছে কি, স্টেডিয়ামের বাইরে চলে যাবে এই শর্টে, এখানে এই শর্টটাই। ওকে, নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ, নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ, নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ। ওকে, ওকে, এখানে আমরা একটু কথা বলি, আমরা দ্রুত ক্লাস আলোচনা শেষ করব। এখানে ব্যাপারটা হচ্ছে এই যে হয় ন, আসলে কোনটা কোন ন, এইটা আমাদের আগে বুঝতে হবে। কোনটা কোন ন, এটা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে, ঠিক আছে। এইটার উত্তর আগে দেন, পরে কোশ্চেনের আনসার করেন। কোশ্চেন আপনি মুখস্থ, আমি জানি ওরা আনসার হয়তো মুখস্থ কোশ্চেন আনসার, কিন্তু এইটার উত্তরটা আগে দেন, যে হয় না এটা কোনটা কোন না। ওকে, আমি অলরেডি দেখতেছি আনসার করে শুরু হয়েছে। আখি রয় আনসার করেছে এ, পূর্বাহ্ন। আচ্ছা, তারপরে ফারজানা আক্তার লিখেছে গ, সয়রে, খুব সুন্দর। আমিরুল ইসলাম লিখেছে গ, জিৎ লিখেছে গ। আচ্ছা, শহীদ ইসলাম, ওই যে মাধুর্যতে পড়ে আছে, মাধুর্যতেই পড়ে থাকো। ওকে, শিশির বিন্দু লিখেছে এ, মানে ক। রেজওয়ানা বেগম লিখেছে গ, গ গ গ গ গ। ওকে, গ গ গ গ গ। ওকে, রফিকুল ইসলাম লিখেছে গ। ওকে, হয় না। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমিনুল ইসলাম সাহেবকে অনেক অনেক ধন্যবাদ, অ্যান্সার করেছে, থ্যাংক ইউ। হ্যাঁ, এবার আমরা এটার উত্তরে আসছি। এই যে নত্যবিধানটাকেও বাদ দিয়ে দিই, আমরা একটা গল্প তো ভালোবাসি, তাই না? আগে একটা গল্প বলি। পূর্বাহ্ন মানে কি? পূর্বাহ্ন মানে কি? সকাল, তাই তো?
আমরা আগে সবগুলোকে এবার আমি লিখে ফেলি। হ্যাঁ, আমরা কোনো ন এখন না দিই, আমরা কোনো ন না দিই। পূর্বাহ্ন মানে কি? সকাল। সকালবেলা সূর্য মহাশয় কোথায় থাকে? নিচে থাকে, আমরা নিচে দিয়ে দিলাম। মধ্যাহ্ন মানে কি? দুপুর। কোথায় থাকে সূর্য? মাথার উপরে। অপরাহ্নে কোথায় থাকে? আবার নিচে চলে আসে। সায়াহ্ন মানে যত সন্ধ্যা, আমরা মনে করলাম অন্য কোথাও আবার মাথার উপরে চলে যাচ্ছে। এভাবে আমরা মনে রাখতে পারি এটা, ঠিক আছে? আর নত্যবিধানের নিয়ম তো সহজ। রি র শয়ের পরে মূর্ধন্য হয়, তাই তো? কি হয়? রি র এবং স, এরপরে কি হবে? মূর্ধন্য হবে। তো সেই নিয়ম অনুসারে এটা মূর্ধন্য হয়েছে। কিভাবে আমরা একটু দেখি। আমরা প্রথমে দেখি এইটা কি হচ্ছে, আমরা ভুল করে ফেলি, মনে করি এই যে মাঝে আছে এটা মূর্ধন্য, এটা আমরা ভুল করি, কিন্তু না, এটা হচ্ছে মূর্ধন্য। আর এই যে যেটা উপরে আছে এটা হচ্ছে দন্তন্য। তাহলে মনে রাখতে হবে রি র শয়ের পরে এই যে র আছে, রেফ আছে, তাই মূর্ধন্য হয়েছে। এটা রেফ নাই, দন্তন্য হয়েছে। র আছে তাই মূর্ধন্য হয়েছে। আর এটা কি? এটা মানে র নাই, এই জন্য এটা দন্তন্য হয়েছে। ওকে, তাহলে সঠিক উত্তর এ। এটা কোথায় হওয়ার কথা ছিল? এই যে সূর্য থাকবে উপরে। অপরাহ্নের কোথায়? সূর্য আবার নিচে চলে আসলো, নিচে হওয়ার কথা ছিল। সায়াহ্নতে আবার কোথায়? মাঝে। থ্যাংক ইউ। বুঝছি কিনা? আমরা বুঝতে পেরেছি কিনা? ও আচ্ছা, এখানে লিখেছে কানে ধরলে ন হবে। ওকে, পায়ে ধরলে কি হবে? ওকে, থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে কানে ধরানো, আর এটা হচ্ছে কি? পায়ে ধরানো। ওকে, হ্যাঁ, এটা হচ্ছে পায়ে ধরানো, আর এটা হচ্ছে কানে ধরানো। কানে ধরায় কি হয়? কানে ন। কান লিখতে কোন ন? কান লিখতে হচ্ছে এই ন। এটা হচ্ছে কানে ধরানো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। কোন বানানটি শুদ্ধ? আবারও আছে। এটা হচ্ছে জিবির একটা নিয়ম, খুবই সহজ একটা নিয়ম, জিবি। আচ্ছা, আমি না লিখে আপনাদের অ্যান্সারটা আমি চাচ্ছি, সবার অ্যান্সারটা সবার চাচ্ছি, প্লিজ অ্যান্সারটা করবেন। আর সৃষ্টিকর্তা আপনাদের সকলের মনের আশা পূরণ করুক, কারণ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জব পাওয়ার জন্য, পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, নিজের ক্যারিয়ার গড়ার জন্য। আমরা সৃষ্টিকর্তা আপনাদের সহায় হোক, শক্তি যোগাক, মানসিক সাপোর্ট, পরিবার আপনার পাশে থাকুক, মানসিক সাপোর্ট দেওয়ার জন্য প্রিয় মানুষ পাশে থাকুক, এটা আশা করি। কারণ এই মুহূর্তে হচ্ছে বিধ্বস্ত হয়ে যায় সবকিছু, পৃথিবীর সবকিছু মনে হয় যে আমার বিরুদ্ধে চলে গেছে। একটা চমৎকার কথা আছে যে পৃথিবীর সবাই যখন আপনার বিরুদ্ধে চলে গেছে, আপনি যেন আপনার বিরুদ্ধে চলে না যান। মানে তখন নিজেকে বোঝাতে হবে যে ঠিক আছে, আমি পারবো, আমার তা হবে। তো আপনার মানসিক শক্তি আপনি হয়ে উঠুন। আমরা আছি, আপনাদের সাইদুল স্যার আছেন। এই যে চমৎকার, আমি যদিও খুব একটা ভালো ক্লাস নেই না, কিন্তু অন্যান্য ছাড় আমি দেখেছি এই প্ল্যাটফর্মে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিক্ষকরা আছেন, তারা চমৎকার ক্লাস নেন। শিক্ষার্থীরা বিমোহিত তাদের ক্লাস শুনে, কথা শুনে মোটিভেটেড হয়। আমি আশা করি যে প্ল্যাটফর্মটা আপনার স্বপ্নের ক্যারিয়ার হয়তো গড়ে তুলে দিতে পারবে, আর সেই প্রত্যাশা আপনারাও রাখবেন। আমরা থাকবো আপনাদের পাশে। ওকে, এটা হচ্ছে জিবি একটা নিয়ম। আপনারা অনেকে কমেন্ট করেছেন, দেখেন যদি শব্দের শেষে কখনো জিবি থাকে, কোথায়? শেষে। যদি শব্দের শেষে কখনো জিবি থাকে তাহলে অবশ্যই কি হবে? দুইটাই দীর্ঘ হবে। তাহলে কোনটায় দুইটাই দীর্ঘ আছে? এটাই আছে, এটাই আছে। ওকে, কি আছে? কিন্তু বুদ্ধি বানানে কোন বুদ্ধিজীবী এটা লিখবে? আছে এরকম বুদ্ধিজীবী? বুদ্ধি বানানে এই যে বুদ্ধি লিখবে, এরকম বুদ্ধিজীবী কি বেঁচে আছে পৃথিবীতে? এর ধরাধামে কি আছে? নাই। তাহলে কি হবে? এটা বুদ্ধি না। কোন বুদ্ধি? এইটাই প্রকৃত বুদ্ধি। তাহলে কি হবে? বুদ্ধিজীবী। তাহলে মনে রাখবো কি, শব্দের শেষে যদি জীবী থাকে দুইটাই দীর্ঘ হবে। তবে যদি শব্দের শুরুতে হতো, তাহলে কি হতো? শুরুতে হলে প্রথমটা দীর্ঘিকার হবে আর পরেরটা রস্যিকার হবে, যেমন জীবিকা। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা খুব দ্রুত আমাদের আজকের ক্লাস শেষ করব। ওকে, কোন বানানটি শুদ্ধ? আবারও চলে আসছে এবার একটা আউটসুইং দিয়ে দিই নাকি? ওকে, সেটা হচ্ছে কোন বানানটি শুদ্ধ। খুব সুন্দর, খুব সহজ, এবং এটা এতটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেখান থেকে প্রশ্ন আসে না, মানে বেশিরভাগ এই জায়গা থেকে। আপনারা দেখবেন প্রচুর, আমি যে নিয়মটার কথা বলবো এর মধ্যে থেকে প্রশ্ন পেয়েছেন, প্রচুর বিগত বছরে প্রশ্ন পেয়েছেন। সেটা হচ্ছে মরীচিকা। দেখেন
মরিচিকা, 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 মরিচিকা। এখানে দেখেন মরিচিকা কয়টা অক্ষর আছে? 4টা অক্ষর আছে। আবার অক্ষর নিয়ে আপনারা কিন্তু ঝামেলা কথায় না, অক্ষরটা আলাদা একটা জিনিস, হ্যাঁ, বর্ণ না, ঠিক আছে? বর্ণ হিসেবে অনেকগুলো বর্ণ আছে, কিন্তু অক্ষর কি এটা যদি বুঝতে চান কমেন্টে জানান, এটা নিচে আলোচনা করব। তো দেখেন কয়টা অক্ষর? ক মরিচিকা, 4টা অক্ষর আছে। তো একটা শব্দে যদি এরকম 4টা অক্ষর থাকে এবং তার মাঝে যদি রস্যি দীর্ঘের ব্যাপার থাকে, তাহলে মনে রাখতে হবে প্রথমটা দীর্ঘিকার, পরেরটা রস্যিকার। 4টা অক্ষরযুক্ত শব্দে মাঝে যদি রস্যি দীর্ঘের ব্যাপার থাকে, তাহলে প্রথমটা দীর্ঘিকার হবে, পরেরটা কি হবে? রস্যিকার হবে। যেমন এখানে আছে কি, আমরা যদি লিখতাম বিভীষিকা, ঠিক আছে? আমরা যদি লিখতাম পিপিলিকা, ঠিক আছে? প্রচুর প্রশ্ন আছে, আপনারা দেখবেন প্লিজ। তাহলে সঠিক উত্তর কি হবে? প্রথমটা দীর্ঘ, পরেরটা রস্যি। সঠিক উত্তর হচ্ছে গ। সঠিক উত্তর কি? গ। তবে ব্যতিক্রম, এই ব্যতিক্রমটা দিয়েই আমাদের ঘায়েল করে, ঠিক আছে? ব্যতিক্রমটা দিয়ে আমাদের ঘায়েল করে, সেটা হচ্ছে সমীচীন। দুইটাই দীর্ঘ হয়। সমীচীন শব্দটা প্রচুর আসে আমাদের, প্রচুর সমীচীন শব্দটা আসে। ওকে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্ন, আচ্ছা বুঝছি কিনা একটু কমেন্ট আপনাদের দেখি। আপনাদের সঙ্গে কানেকশনটা না থাকলে মনে হয় কেমন রিক্ত হয়ে যায়, শূন্য হয়ে যায়, হাহাকার করে আমার মনটা। ওকে, একটু কানেকশন বাড়ে নাকি? ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, মরিচিকা, মাহবুব রহমান মরিচিকা লিখেছে। ওকে, রনি একটা লিখেছে গ গ গ। ওকে, এইটার অ্যান্সার আসতেছে বোধ হয়, এটার অ্যান্সার আসতেছে হয়তো এখনো গ। ওকে, তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই নাকি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন। দেখেন, এটা হচ্ছে সাহিত্যের প্রাচীন যুগ। একটা প্রশ্ন দিয়ে আমরা প্রাচীন যুগটাকে সামান্য একটু বোঝার চেষ্টা করব। আর যেহেতু অনেকক্ষণ ধরে ক্লাসে আছেন, আপনারা চমৎকার, অনেক ধৈর্যশীল, আপনাদের আসলে প্রশংসা করে আমি শেষ করে পারবো না। বাংলা সাহিত্যের সমস্ত শব্দ ভান্ডার শেষ হয়ে যাবে আপনাদের প্রশংসা করতে গেলে। তো আমি চাই না এত দুঃসাহস দেখানোর। ওকে, তো আমি চাই এই চর্যাপদটাকে একটু বোঝানোর জন্য। এটা কিন্তু চর্যাপদ না, চর্যাপদ, মাথায় রাখতে হবে। ওকে, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ খুঁজে পেয়েছিলেন কে? আমি জানি এই প্রশ্নের অ্যান্সারটা আপনি দিতে পারবেন। আমার জানাটা সঠিক কিনা আমি দেখতে চাই। এখানে আছে 700+, আমি 700টা কমেন্ট চাই। জাস্ট কি লিখতে হবে? 9 দিয়ে আপনার সঠিক অ্যান্সারটা লিখবেন। জাস্ট একটা রিকোয়েস্ট হয়ে যাক। সারা ক্লাসে তো রিকোয়েস্ট করি না, একটা করলাম না, রাখেন না প্লিজ। ওকে, আচ্ছা আচ্ছা, দেখি তাহলে। ওকে, জি স্যার, অপর্ণা লিখছে জি স্যার। ওকে, সাইদুল স্যারের অসংখ্য ধন্যবাদ, এভাবে প্রতিদিন ক্লাস। আচ্ছা, সাইদুল স্যারকে আমিও ধন্যবাদ দিই। বাংলাদেশের অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন, পাশে দাঁড়ানোর যে উদার মানসিকতা, আমি তাকে স্যালুট জানাই। আচ্ছা, আমিরুল সাহেব সবার আগে অ্যান্সার করেছেন। হরপ্রসাদ শাস্ত্রী 9 লিখেছেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন। সোনিয়া আক্তার, সিনথিয়া ইসলাম, সুরভি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী খ লিখেছেন। আচ্ছা, সুমাইয়া, রিঙ্কু লিখেছেন। 2 দিনের মুসাফির লিখেছেন আমার জানা নেই। থ্যাংক ইউ 2 দিনের মুসাফিরকে অসংখ্য ধন্যবাদ। শিশির বিন্দু 1907 সালে চর্যাপদ আবিষ্কার করেন। কোথা থেকে আবিষ্কার করেন শিশির বিন্দু জানিয়ে দেন। হরপ্রসাদ শাস্ত্রী। ওকে, নীলা লিখেছে এ মানে হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। রফিকুল ইসলাম লিখেছে খ। ওকে 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 রায়হান রাব্বি লিখেছে খ। স্বপ্না আক্তার লিখেছে 9 খ। দুরন্ত পাখি লিখেছে খ। ওরে বাবা, কৃষ্ণা বি লিখেছে। ওকে 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 অকুল লিখেছে হরপ্রসাদ শাস্ত্রী। থ্যাংক ইউ সো মাচ। শিল্পী লিখেছে হরপ্রসাদ শাস্ত্রী। থ্যাংক ইউ সো মাচ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের প্রতি। আমরা এবার দেখি, এই যে হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে একটা তথ্য জানিয়ে দিব, যেটা আপনাদের পরবর্তী কোশ্চেন বা পরবর্তীতে সুবিধা হবে। সেটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী পেশায় কি ছিলেন। আপনারা বাংলা সাহিত্যের আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ, আর চর্যাপদ আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ নিয়ে কিন্তু অনেক পড়াশোনা করতে হবে, ঠিক আছে? চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন।
এই চর্যাপদে আমরা মোট 51টা পদ পাই, কিন্তু আবিষ্কার করা হয় 46.5টা। 23 বা 24 জন কবি মিলে এই চর্যাপদটাকে লেখেন, ঠিক আছে। তো এই চর্যাপদ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী, এদের মধ্যে দুইটা ভাগ আছে, মহাযান এবং সহযান। এই সহযান বা সহজিয়া পন্থীরা চর্যাপদ লেখেন, চর্যাপদ, ঠিক আছে, চর্যাপদ লেখেন। তো চর্যাপদে কি আছে, তাদের সাধন তত্ত্ব বা তাদের ধর্মীয় তত্ত্বটা প্রচার করেন তারা এই রূপকাশ্রিত চর্যাপদের মাধ্যমে। ওকে, রূপক কি জানলে কমেন্টে জানাবেন। রূপকাশ্রিত এই চর্যাপদের মাধ্যমে, এটা মূলত 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীজি নেপালের রাজগ্রন্থাগার, রয়্যাল লাইব্রেরি রাজগ্রন্থাগারের নাম, সেখান থেকে আবিষ্কার করে 1916 সালে এটাকে প্রকাশ করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, ঠিক আছে। আর বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটাকে যখন প্রকাশ করেন, এর নামকরণ করা হয় 1000 বছরের পুরনো বাংলা গান বা দোহা। তার মানে একটা প্রশ্ন আসে, চর্যাপদ কিসের সংকলন? গানের সংকলন, মানে এটা গান থাকে। ওকে, আরেকটা প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে চর্যাপদ কোন, মানে এই প্রাচীন যুগের সাহিত্য মূলত কোন বিষয় নিয়ে লেখা হয়, ঠিক আছে, বা সাহিত্যের উপজীব্য বিষয়, উপজীব্য মানে প্রধান ফোকাস কোথায় আছে, উপজীব্য বিষয় কোথায়? আপনারই হয়তো আমার প্রশ্নটা বোঝেন নাই। যেমন আমরা মধ্যযুগের, এই মধ্যযুগের সাহিত্য কিন্তু ধর্ম প্রধান। ওকে, তাহলে প্রাচীন যুগের সাহিত্য কি প্রধান? প্রাচীন যুগের সাহিত্য কি প্রধান বা উপজীব্য বিষয় কি? এটা কিন্তু ধর্ম প্রধান না। অনেক জায়গায় এটা আপনারা পাবেন যে প্রাচীন যুগের সাহিত্য ধর্ম নির্ভর না, এটা হচ্ছে প্রাচীন যুগের সাহিত্য সমাজ জীবন প্রধান, সমাজ জীবন প্রধান, ঠিক আছে। সমাজ জীবন, কি হলো, অনেক কিছু লিখছিলাম। ও হ্যাঁ, আসছে। এটা কিন্তু সমাজ জীবন প্রাধান্য পেয়েছে, সামাজিকতা বা সমাজ জীবন এখানে প্রাধান্য পেয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, সমাজ জীবন বা গোষ্ঠীবদ্ধ জীবন, এটাকে সমাজ জীবন না বলে দিতে পারে গোষ্ঠীবদ্ধ জীবন। ওকে, গোষ্ঠীবদ্ধ জীবন এটাও দিতে পারে। ওকে, তাহলে আমরা যে প্রশ্নে ছিলাম, হরপ্রসাদ শাস্ত্রী পেশায় কি ছিলেন? ইনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শুধু চেয়ারম্যান না, বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে পেশায় কি ছিলেন? বাংলা বিভাগের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তো আশা করি আপনারা এই প্রসঙ্গে কিছুটা ধারণা পেয়েছেন। তো আর পরবর্তী প্রশ্নে যেতে পারি নাকি? তা পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখিয়ে দিয়েছি, আমি জানি আপনারা খুব লয়াল, আপনারা দেখেন না এই প্রশ্ন। ওকে, আপনারা, আমি বিশ্বাস করি যে আপনারা দেখেন না, এই প্রশ্নটা 2 বার চলে আসছে। ওকে, ব্রজবুলি কি? এটা মধ্যযুগ থেকে প্রশ্ন, এটা হচ্ছে মধ্যযুগের প্রশ্ন এটা। ওকে, মধ্যযুগের প্রশ্ন। ওকে, দীপা মন্ডল, সমাজ বা গোষ্ঠী, থ্যাংক ইউ সো মাচ। সমাজ বা গোষ্ঠী, হ্যাঁ। MA হালিম লিখেছে 1916 সালে প্রকাশিত হয়, থ্যাংক ইউ। ফরিদুল বিন লিখেছে সমাজ জীবন, থ্যাংক ইউ সো মাচ। বিনা আক্তার, সমাজ জীবন প্রাধান্য, থ্যাংক ইউ। সবাই ক্লাসে রিয়েকশন ইউজ করেন প্লিজ ভাই বোনেরা আমার, থ্যাংক ইউ সো মাচ। সমাজ জীবন প্রাধান্য পেয়েছে, থ্যাংক ইউ। জাকিয়া সুলতানা লিখেছে খ, থ্যাংক ইউ, মানে এটার অ্যান্সার চলে আসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এখান থেকে আরেকটা প্রশ্ন আসে, সেটা কি? সেই প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করব। এখান থেকে আরেকটা যে প্রশ্ন আসে, সেটা হচ্ছে এই ব্রজবুলি ভাষার সঙ্গে কার সম্পর্ক আছে? ব্রজবুলি ভাষার সঙ্গে কার সম্পর্ক আছে? অনেকগুলো নাম দিয়ে দিবে, ধর নাম থাকবে চণ্ডীদাস, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দিয়ে দিল হচ্ছে অনেকগুলো নাম হতে পারে। তো আমরা জেনে নেব একটু ব্রজবুলি ভাষার সঙ্গে কোন কবি বা কার সম্পর্ক আছে, ঠিক আছে, কার সম্পর্ক আছে। প্রিয় ভাই বোন, এটাই হয়তো আমাদের শেষ প্রশ্ন। আমরা এই প্রশ্নের মাধ্যমে আজকের ক্লাস হয়তো শেষ করব। তা আমি বলবো যে যাদের জব পেতেই হবে, প্লিজ দরজা জানলা বন্ধ করে, আমাদের দিক না অনেক দিক, আমরা দৈনন্দিন জীবনে প্রচুর ব্যস্ত থাকি আমরা, আমাদের অনেক কিছু মেনটেন করতে হয়। কিন্তু আমি বলবো যে কিছু কিছু জায়গায় আপনাকে অবশ্যই রুক্ষ হতে হবে,
রুক্ষ শব্দটা হয়তো আপনার সঙ্গে একটু অন্যরকম বেমানান লাগতে পারে, কিন্তু রুক্ষ না বলে আমি যদি বলি যে এই জায়গাটা না স্বার্থপর হতে হয়, বন্ধু বান্ধব সবকিছুকে সাইড করে নিজের ক্যারিয়ারে ফোকাস দিতে হবে। আর এই পড়ার অভ্যাসটা একদিনে গড়ে ওঠে না, আজকে 2 ঘন্টা পড়লে কাল 2 ঘন্টা পড়লে, এটা ধীরে ধীরে ধীরে। আচ্ছা, আমাদের দুটো মাইন্ড, কনসাস মাইন্ড, সাবকনসাস মাইন্ড। এই সাবকনসাস মাইন্ডটা ধীরে ধীরে বিল্ড আপ করে, গ্রো করে। আপনি যখন আজকে 5 ঘন্টা পড়বেন, ওই টাইমটায় দেখবেন পরের দিনে যখন ওই টাইমটা চলে আসছে, আপনার একটা অটোমেটিক একটা সিগনাল, একটা আপনার মধ্যে একটা হরমোন নিশ্চিত হচ্ছে যে আমাকে পড়তে হবে। কিন্তু আপনি যদি ওটাকে অ্যাভয়েড করেন একদিন, পরের দিন আবার দেখবেন যেমন ছিল তেমন চলে আসছে। অর্থাৎ এই অভ্যাসটা করতে অনেক সময় লাগে, কিন্তু বাদ দিতে কয়েকটা মুহূর্ত, কয়েকটা মুহূর্তের আনন্দ, কয়েকটা মুহূর্তের চিন্তা ভাবনা, বদ অভ্যাস, এগুলো আমাকে টোটাল সবকিছু নষ্ট করে দিতে পারে। ওকে, তাহলে অনেকে অ্যান্সার করেছে যে কার সম্পর্ক রয়েছে, বিদ্যাপতি। ভেরি গুড। ওকে, বিদ্যাপতি, বিদ্যাপতি। ওকে, বিদ্যাপতি কি বলা হয়, বিদ্যাপতিকে কি বলা হয়? প্রশ্নের অ্যান্সার করেন, বিদ্যাপতির কে কি বলা হয় সেটার অ্যান্সার করেন। আমি এটি কৃত্রিম ভাষা কিনা সেটা আমি বলছি। হ্যাঁ, ব্রজবুলি হচ্ছে একটি কৃত্রিম ভাষা, কৃত্রিম ভাষা, ঠিক আছে? ওকে, কৃত্রিম ভাষা বাংলা, বাংলা প্লাস মৈথিলি ভাষা, এই দুটোর মিশ্রণে তৈরি হয়েছে ব্রজবুলি ভাষা, ঠিক আছে? তো যেহেতু মধ্যযুগের এই ভাষা প্রসঙ্গে আসলাম, আরেকটা ভাষার কথা আমি বলে দিই, সেটা হচ্ছে মধ্যযুগ যখন পড়তে আসবো এই বিষয়গুলো জানা দরকার। চম্পুক কাব্য, চম্পুক কাব্যটা কি? আমরা অন্ধকার যুগ পাবো না? এই অন্ধকার যুগে দুটো সাহিত্যকর্ম আছে, একটা হচ্ছে শূন্য পুরাণ আর একটা হচ্ছে শেখ শুভোদয়া। রামাই পণ্ডিতের শূন্য পুরাণ আর হলায়ুধ মিশ্রের শেখ শুভোদয়া, অন্ধকার যুগে লেখা। এই দুটো কাব্যকে চম্পুক কাব্য বলে। তো চম্পুক কাব্যটা আসলে কি, এটা একটু জানিয়ে দেন। মিথিলার কবি, থ্যাংক ইউ সাইদুল ইসলাম সাহেবকে। আচ্ছা, ওকে, ইউসুফ মিথিলার কবি লিখেছে, মিথিলার কবি লিখেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। বাংলার মৈথিলি ভাষার সংমিশ্রণের সৃষ্টি, ভেরি গুড, থ্যাংক ইউ, ধন্যবাদ। ওকে, আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমরা দ্রুত আলোচনায় চলে যাবো, এই জন্য বলে দিই আমি। এই চম্পুক কাব্য হচ্ছে গদ্য প্লাস পদ্য, এই দুটোর মিশ্রণে যে কাব্য লেখা হয় তাকে চম্পুক কাব্য বলে। যদি আপনি আজকে নূতন লিখে থাকেন তাহলে একটা ডান লিখে দেন, যদি নূতন শিখে থাকেন এই বিষয়টা, তাহলে অবশ্যই আপনার কাছ থেকে আমি একটা হাসির ইমোজি দেন। থ্যাংক ইউ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। তাহলে এটার উত্তর হচ্ছে একটি কৃত্রিম ভাষা। ওকে, একটু পরবর্তী প্রশ্নে চলে যাব, পরবর্তী প্রশ্নে চলে যায় নাকি? পরবর্তী স্লাইড, নেক্সট কি আছে? কেমন লাগলো? আচ্ছা, ক্লাস কেমন লাগলো প্রিয় ভাই বোনরা? জানাতে কিন্তু ভুলবেন না ক্লাস কেমন লাগলো। আমি মনে করি জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ যদি কিছু থাকে সেটা হচ্ছে আমাদের সময়। আপনি যদি, কারণ দিন দিন আমরা কোন দিকে আগাচ্ছি? কোনো দিকে না, শুধু মৃত্যুর দিকে। তো এর মধ্যে আমরা জীবনে কতটুকু আনন্দ পাচ্ছি, কতটুকু দুঃখ পাচ্ছি, এই নিয়েই কিন্তু আমাদের জীবন। তা আমি মনে করি আনন্দ থাকাই তার জন্য ভালো। কারণ আমি ক্লাসরুমে সবসময় একটা কথা জিজ্ঞেস করি যে তোরা কি ভালো আছিস? কারণ কি, ভালো থাকাটাই জরুরি। আর এই আত্মতৃপ্তিটা আমাদের মন থেকে আসে। আমাদের মন যদি ভালো থাকে পৃথিবীর সবকিছু চমৎকার লাগে, সবাইকে তখন সুন্দর লাগে। আর এই মন যদি খারাপ থাকে তখন আমাদের সবকিছুই অসহ্য যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো কেমন লাগলো ক্লাসটাই জানাবেন। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। ও আচ্ছা, এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো ইনশাল্লাহ? জানিয়ে দিবেন কমেন্টে। তারপরে আছে কি, এভাবে একদম বেসিক থেকে বাংলা শিখতে চান কে কে? হাত তুলবেন। ওকে,
তারপরে প্রিয় ভাই বোনরা, একবার যদি বেসিক থেকে বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ এই 4টি বিষয়ে শিখতে পারেন, আপনার যে কোনো একটা চাকরি হবেই ইনশাল্লাহ। তারপরে কি আছে, তাই যারা একদম বেসিক থেকে ম্যাথ, বাংলা, ইংরেজি, জিকে এই 4টি বিষয় শিখতে চান, তাদের জন্য আমরা শুরু করেছি, আরে বাবা, একদম বেসিক 0 থেকে ফুল কোর্স। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন গুরুত্বপূর্ণ বিষয়? আপনি যে কোচিং বা যেখানে যান না কেন, একটা লেকচার শিট আছে, সেখান থেকে পড়ানো শুরু হয়। কিন্তু লেকচার শিটে গিয়ে আমি যদি বাংলার কথাই বলি, আমাকে শুরু করলো ধ্বনি অক্ষর বর্ণ দিয়ে, কিন্তু আমার ওর থেকে আরো বেসিক যে বর্ণটা কি আসলে, ধ্বনিটা কি আসলে, অক্ষরটা কি আসলে, প্রত্যেকটা বিষয়ের একটা বেসিক আছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, একটা কোর্স কতটুক নিয়ে গঠিত তার একটা রোড ম্যাপ। এখান থেকে শুরু করবো, এখানে শেষ করব, এই যে রোড ম্যাপটা একবারে ধরে ধরে শিখায় দেওয়া, তাহলে কি হবে, আপনার কনফিডেন্স লেভেলটা গ্রো করবে। কারণ কি, আপনি বুঝবেন হ্যাঁ এটুকু পড়তে হবে, এটুকু পড়ছে, দ্যাটস এনাফ, এবং ওর উপরে আপনি ওটার মধ্যে আপনি ডুবে যেতে পারবেন। কিন্তু কি হচ্ছে, বিচ্ছিন্ন ক্লাস, এখান থেকে শুরু হচ্ছে, ওখানে শেষ হচ্ছে না, এই যে একটা এলোমেলো না, শুরু থেকে শেষ কতগুলো ক্লাস, কতগুলো সমস্যা সমাধান, একদম প্রস্তুতি 100%, এর মনে বাসায় পড়বেন। ওকে, তো ওই পাশে চলে আসছে নাকি, কি যে বিপদ একটা। ওকে, প্রাইমারি আমাদের কোর্সগুলো কি কি আছে?